বিছনটা ভর্তি করে দুটো লরি ট্রাক্টর দাঁড় করে মুখোমুখি, যাতে বোঝা না যায়। ওই দিকটা পুরো ঘিরে রেখেছে। লরি দিয়ে কেমন ঢেকে রেখেছে। ভিডিওটা আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখালাম, কি বুঝলেন? বালি প্রচুর, যেদিকে ক্যামেরা ঘোরানো হচ্ছে সেদিকে স্তূপ করে করে বালি রাখা, খুব সুন্দর করে আবার ডেকোরেশন করা আছে জানেন তো, ডাম্পার দিয়ে ঢাকা যাতে চোখে না পড়ে, কিছু জায়গায় পাথর ফেলা রয়েছে যাতে বালিটা সরাসরি চোখে না পড়ে। কিন্তু এত বালি সে তো আর বাড়ির ঘরের মধ্যে বা উঠোনে তো লুকানো যাবে না, রাখতে তো সেই রাস্তার ওপরেই হবে। আর তার রেজাল্ট আজকে আপনারা দেখছেন যে কত ভয়ঙ্কর। একটা প্রবাদ বাক্য আছে জানেন তো, যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে দুর্নীতি। এই শব্দের ব্যবহারটা, এই যে রিসেন্ট আপনারা একটা পরিণতি দেখলেন আশিস বন্দ্যোপাধ্যায়ের, তার সুইসাইড নোটে সব থেকে বেশি যে শব্দের ব্যবহার ছিল সেটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি দুর্নীতি আজকে এমন পরিস্থিতিতে নিয়ে গেল যে এখন বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথা উঠছে আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যে সরকার পরিবর্তনের পর তিনি অপমানিত বোধ করেছেন, তিনি অমুক তিনি তমুক। কিন্তু তার আগে আমি অনুব্রত মণ্ডলের একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব, জাস্ট 2 সেকেন্ড। 4 বার টাকা পেয়েছো, দাও নাই কেন? আর অপদার্থ আছে আনারুল আর আশিস ব্যানার্জি, তো কথা বলছো কেন তো তুমি? আর আয়াস পঞ্চায়েতকে বেশি টাকা দেওয়া হয়েছে, যেহেতু বড় পঞ্চায়েত, তুই দেখিস না বলে এই অবস্থা। আর অপদার্থ আছে আনারুল আর আশিস ব্যানার্জি, তো কথা বলছো কেন তো তুমি? ওই তো প্রধান, প্রধানকে তুমি মাইক দিচ্ছ কেন? শুনলেন কি শুনলেন এখানে? সেটা চরম অপমানের ছিল আগেকার ভিডিও, যেখানে আশিস বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছিল যে তুই দেখিস না বলে এই অবস্থা, 4 বার টাকা এসেছে, অপদার্থ। সেটাও অপমানেরই ছিল। আর আজ পরিণতি দেখছেন যা ঘটলো। তাহলে আমি কি বলতে চাইলাম, এই যে বালির ভিডিও আমি আপনাদেরকে দেখালাম, এর থেকে এটা বোঝা যায় যে দুর্নীতি এখনো থামেনি। আর দুর্নীতির সাথে আপোষ করলে রেজাল্ট কি হয় সেটা আপনারা জানেন। এই বালির ভিডিওতে একজন আমাকে পাঠিয়েছেন, যেখানে পরিষ্কারভাবে কি লিখছেন, এই যে ভয়ঙ্কর বালি দেখলেন আপনারা, এই যে চারিদিকে বালি রাখা রয়েছে, এখানে কি লিখছেন দিদি চরম অবৈধভাবে বালি তোলা এখনো চলছে। এটা নাকি ময়ূরাক্ষী নদীর বালি। সাঁইথিয়া থেকে বালি তোলা চলে ভরতপুর পর্যন্ত, অনেক অবৈধ ঘাট করা, মানে বলতে চাইছেন যে সাঁইথিয়া থেকে নাকি সাঁইথিয়া ময়ূরাক্ষী নদীর কথা বলছেন, যে বালি তোলা চলে ভরতপুর পর্যন্ত, প্রচুর নাকি অবৈধ ঘাট করা রয়েছে। অবৈধ ঘাট মানে বুঝতে পারছেন, সরকারকে ট্যাক্স দেওয়া হয় না। এটা কান্দি থেকে গোকর্ণ যাওয়ার পথের ভিডিও দিদি, লোকাল পার্টির মদত আছে, শুভেন্দু তাকে জানাবেন। অর্থাৎ সাধারণ মানুষের এক্সপেকটেশন যে রাজ্য সরকারকে যেন বিষয়টা জানানো হয়। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলকে ভরসা করে তিনি ভিডিওটি পাঠিয়েছেন এবং চেয়েছেন যে আমি আমার চ্যানেলে এটাকে রিভিল করি এবং এই খবরটি যেন রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি যেন জানতে পারেন যে অবৈধভাবে কিন্তু এখনও বালি তোলা চলছে। খুব স্বাভাবিক ব্যাপার, যেভাবে বালি রাখা আছে রাস্তার ধারে, বোঝাই যাচ্ছে যে প্রশাসন জানে না তা তো নয়। কারণ দেখুন, বালি ওরমভাবে ওপেন স্টোরেজ করা যায় না, এটা নিয়ম রয়েছে যে মাইনিং ডিপার্টমেন্ট থেকে বালি স্টোরেজ করতে গেলে তার লাইসেন্স লাগে। কোথায় থেকে বালি তোলা হচ্ছে, কোথায় স্টোরেজ করা হবে, এবার খুব স্বাভাবিক ব্যাপার, যেভাবে উল্লেখ করেছেন কান্দি থেকে গোকর্ণ, ম্যাপ দেখলে বোঝা যায় 10 কিলোমিটারের রাস্তা। তো 10 কিলোমিটার রাস্তায় বালি স্টোরেজের জন্য রাজ্য সরকারের দিক থেকে এত লাইসেন্স দেওয়া হয়েছে।
যে এপার ওপার করে বালি রাখা হচ্ছে, তার মানে দুর্নীতি এখনো চলছে। তাহলে প্রশাসন জানে, লোকাল থানা জানে, তাহলে লোকাল থানা পুলিশ কাজ করছে না, পুলিশ ভ্রষ্টাচার। ধার, পুলিশের অত হিম্মত, অত সাহস, ব্যাকে কোনো পাওয়ার না থাকলে না, অত সাহস নয়। এই জন্যই কেন্দ্র সরকারের দিক থেকে বড় রিফর্ম আনা হচ্ছে, পুলিশ ডিপার্টমেন্টে বড় রিফর্ম আনা হচ্ছে, আমব্রেলা স্ট্রাকচারের মধ্যে পুরো ডিপার্টমেন্টকে ইনক্লুড করা হবে। আমি জানাবো, কিন্তু তার আগে আমি জানিয়ে দিই যে বুঝে গেছেন যে কোন দিকে ফাঁক হচ্ছে, কেন কাজ হচ্ছে না। এই যে লোকাল থানার ইনভলভমেন্ট রয়েছে, কিন্তু কেন তারা ডেসপারেট, তারা চুরি দুর্নীতি করতে পারবে না। এই যে রাজ্য সরকারের দিক থেকে নির্দেশ রয়েছে যে রাস্তায় দাঁড়িয়ে তোলা যাবে না, তো এখন পুলিশ গাড়ি দেখতে পাবেন না। তাদের এই তোলার থেকে চাকরি বাঁচানো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সাসপেন্ড হওয়ার ভয় অনেক বেশি রয়েছে। তাহলে কি হয়? এটাই হয় যখন পলিটিক্স ইনভলভ হয় আর নেতা মন্ত্রীর সাপোর্ট যখন সেই পুলিশ পেয়ে যায় এবং তারা বুঝে যায় যে যদি আমি ফেঁসে যাই তাহলে এই নেতা মন্ত্রী আমাকে বাঁচিয়ে নেবেন, আমার টেনশনের কোনো কারণ নেই, তখন তারা ডিসপ্যারেট হয়ে যায়। তখনই রাস্তার দুই ধারে এইভাবে অবৈধ বালি দেখবেন আর ডাম্পারের মাধ্যমে সেটাকে ঢাকার চেষ্টা করা হয়েছে, এটা দেখবেন। পুরোটা ঢাকা যায় না, বালি আপনি ঢাকবেন কি করে ভাই? কোনোদিনই ঢাকা সম্ভব নয়। তো তারা ডেসপারেটলি কাজ করতে শুরু করে, কারণ হোক না অবজেকশন, পড়ুক কমপ্লেন, কি করবে? লোকাল থানাকে ব্লেম করবে। কিন্তু যদি ছাতাই নেতা মন্ত্রীর হয় তাহলে লোকাল থানাকে কে টার্গেট করবে? সরকারের দিক থেকে রিপোর্ট তো সেই পার্টিকুলার এরিয়ার যে প্রতিনিধি রয়েছেন তার কাছ থেকেই না রিপোর্ট নেওয়া হবে। তারই যদি সাপোর্ট থানাতে থাকে তাহলে অসুবিধা কোথায়? তো এইভাবে দুর্নীতির একটা পুরো সিস্টেম চলে। কেন্দ্র সরকার এটা বুঝে গেছেন আর বলছেন যে এইটা হতে দেব না। দেখুন, তিনটি মেন অর্গান রয়েছে, জুডিশিয়ারি রয়েছে, এক্সিকিউটিভ রয়েছে, লেজিসলেটিভ রয়েছে। জুডিশিয়ারি নিজের পাওয়ার খুব ভালো ইমপ্লিমেন্ট করতে জানে। কোনো নেতা পলিটিক্স দল দেখে না, যেটা অর্ডার মনে হয় সেই অর্ডার দেওয়া হয়। কোনো পার্টিকুলার কিছু নেতার দ্বারা ম্যানিপুলেশনওয়ালা অর্ডার আসে, সেটা অ্যানাদার থিং, বাট জুডিশিয়ারি পার্টিকুলারলি কোনো পলিটিক্যাল বা রাজনৈতিক কোনো ক্ষমতার দ্বারা প্রভাবিত হয় না। সেরকম লেজিসলেটিভও নিজের ক্ষমতা কিন্তু খুব ভালো ব্যবহার করতে জানে। কিন্তু এক্সিকিউটিভ কি করে? এক্সিকিউটিভ দুদিক ব্যালেন্স করতে শিখেছে। কেমন ব্যালেন্স করতে শিখেছে আমি আপনাদেরকে একটা ছোট্ট স্টোরির মাধ্যমে বুঝিয়ে দেবো। খুব ছোট্ট গল্প, ভালো করে শুনবেন। বলছেন নাকি ভ্রষ্টাচার কমাতে হবে। আগেকার দিনে তো ধরুন রাজার ব্যাপার ছিল, তো এরকমই রাজার কাছে প্রচুর প্রজারা কমপ্লেন করেছেন যে ভ্রষ্টাচার কমাতে হবে, তো অমুক ব্যক্তির বিরুদ্ধে প্রচুর অ্যালিগেশনস রয়েছে, ও নাকি প্রচুর টাকা তুলছে। তো রাজা এবার কি করবে? রাজা করলো কি, ট্রান্সফার করিয়ে দিল। তো ছাতার মাথা যেখানেই ট্রান্সফার করায়, এদিক করাক বা ওদিক করাক, যেখানেই যাচ্ছে সেই ভ্রষ্টাচারী কিন্তু খুব ভালোই বোঝে যে কী করে টাকা তুলতে হয়, এবং সে কিন্তু যেখানেই যায় সেখানেই করাপশন খুঁজে পায়। রাজা দেখছে এইভাবে হবে না, তাকে আমাকে বাম্পার পানিশমেন্ট দিতে হবে। তো তাকে বলা হলো যে তুমি এবার পুলিশের ডিউটি ছাড়ো, তুমি এবার সমুদ্রের ধারে তোমাকে পোস্টিং দেওয়া হলো, কাজ হচ্ছে সমুদ্রের ঢেউ কাউন্ট করা, গোনা। অর্থাৎ কি হলো, যে সে যখন তার পানিশমেন্টকে রিয়েলাইজ করবে, ঢেউ গুনতে গুনতে সে যখন মানে বিরক্ত হয়ে যাবে, তখন সে রাজার কাছে এসে ক্ষমা চাইবে যে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন দুর্নীতি করবো না। এটা এক্সপেকটেশন ছিল। কিন্তু কি হলো এটাই যে যখনই সমুদ্রের ধারে পোস্টিং পেল, সেখানে যত নৌকো এবং জাহাজ যায় মাছ ধরার বা বিভিন্ন, তো তাদেরকে দাঁড় করিয়ে তারা টাকা তুলতে লাগলো সেই পুলিশটাই। কি তো বলতে লাগলো যে ভাই আমি তো এখন রাজার অর্ডার পালন করছি, অর্থাৎ রাজা মানে সরকারি অর্ডার পালন করছি, এবং সেটা পালন করতে গিয়ে তোমাদের নৌকার জন্য ঢেউটা প্রপার আমি গুনতে পারছি না, অসুবিধা হচ্ছে। তো যেহেতু আমার সরকারের নির্দেশ পালনে তোমার জাহাজ বা তোমার নৌকা প্রবলেম তৈরি করছে, তাই তুমি আমাকে টাকা দাও। তাহলে কি বদল করা গেল নাকি পানিশমেন্টটা প্রপার হলো? তো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে পুরো স্ট্রাকচারে চেঞ্জ আনতে হবে। আর আমি আপনাদেরকে বড় খবর দিয়ে দিই, এইটা সুপ্রিম কোর্ট নিজে থেকে বুঝেছেন, এবং সুপ্রিম কোর্টের নেওয়া সুওমোটো কগনিজেন্সের জন্য এত বড় রিফর্ম আসতে চলেছে, যেটা অলরেডি অর্থ মন্ত্রকে অনুমোদনের জন্য চলে গেছে। বিষয়টা বিচারাধীন। সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল রাজকুমার ভাস্কর ঠাকরে অলরেডি জানিয়েছেন বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চকে যে 8 জুলাই আমরা অলরেডি এই যে নতুন রিফর্ম আনতে চলেছি পুলিশ ডিপার্টমেন্টে, সেটা নিয়ে ডিটেলস আমরা অর্থ মন্ত্রকে জমা দিয়েছি। সেখান থেকে অ্যালটমেন্ট পেলেই
এটা পুরো দেশ জুড়ে লাগু করা হবে। অর্থাৎ জুডিশিয়ারি যেমন নিজের পাওয়ার রয়েছে, লেজিসলেটিভের যেমন নিজের পাওয়ার রয়েছে, সেরকমই এক্সিকিউটিভকে পাওয়ার দেওয়া হবে না কমানো হবে, না কি করা হবে, নাকি কিভাবে এক্সিকিউটিভকে সেপারেট করা হবে, এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো পলিটিক্যাল পার্টির প্রভাব যেন থানাতে বা পুলিশ বা এক্সিকিউটিভ অফিসারের ওপর না থাকে, তার ব্যবস্থা করতে হবে। যখনই পলিটিক্যাল পার্টির ইনভলভমেন্ট থাকবে না, তখন চাকরি বাঁচানোর দায় তাকে নিজের ডিউটি নিজেই করতে হবে। এটা হচ্ছে কেন্দ্র সরকারের প্ল্যানিং। ব্লু প্রিন্টে কী রয়েছে সেটাকে নিয়ে সুপ্রিম কোর্ট অলরেডি জানিয়েছেন যে আমি জানতে চাই যে সেই ব্লু প্রিন্টে কী আছে, তার জন্য বন্ধ খামে আমাকে দিতে হবে। যদি অর্থ মন্ত্রকের দিক থেকে কোনো কারণে অ্যালটমেন্ট নাও করা হয়, আমরা সেটাকে লাগু করিয়ে দেব, কারণ পুলিশ ডিপার্টমেন্টে চেঞ্জেসের প্রয়োজন রয়েছে। তবেই ভ্রষ্টাচার এবং দুর্নীতি থেকে আমরা মুক্তি পেতে পারি। কারণ আইন শৃঙ্খলাটা এখন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে সোজা এবং সাধারণ মানুষের জন্য হয়ে দাঁড়িয়েছে। যারা চোর ডাকাত ভ্রষ্টাচার, তাদের জন্য আইন শৃঙ্খলা নয়। সেই কারণে রিফর্ম আনাটা অত্যন্ত দরকার। যখনই থানায় থানায় সিসিটিভি ক্যামেরা ইনস্টলমেন্টের বিষয়টা অর্ডার দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের দিক থেকে, মামলাটি আমি আপনাদেরকে জানিয়ে দিই 2021 সালে পরমবীর সিং সৈনি ভার্সেস বলজিৎ সিংয়ের একটি মামলাতে পুলিশের ভয়ঙ্কর অত্যাচারের বিরুদ্ধে একটি অর্ডার সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয় যে পুলিশ থানার ভেতরে গেটের সামনে, ডিউটি অফিসারের সামনে, জেলখানার সামনে, কাস্টাডির সামনে, প্রত্যেকটা জায়গায় যেন যেখানে ইন্টারোগেশন নেওয়া হচ্ছে আসামিদের, তাদের সামনেও একটা করে সিসিটিভি ক্যামেরা থাকবে। প্রবলেমটা হচ্ছে যখনই কোনো অভিযোগ বিচারপতি পাচ্ছেন এবং তার ডেপথে ঢুকতে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখার কথা আসছে, তখনই শোনা যাচ্ছে হয় সিসিটিভি অকেজো, হয় খারাপ, হয় সঠিকভাবে কাজ করছে না। এবং এই সিসিটিভি ক্যামেরাতে রিফর্ম আনতে গিয়ে আসলে কি প্রবলেম হচ্ছে সেইটা ধরে ফেলেছেন বিচার ব্যবস্থা। 2025 সালের সুমোটো কগনিজেন্স নেওয়া হয় এবং সেখানে কেন সিসিটিভি ফুটেজ ইনস্টলমেন্টের পরেও প্রপারলি ডিল করা হচ্ছে না, আজকাল টেকনোলজির যুগ, এআই যুগ, কেন পুরো রিফর্মটা ঠিকঠাক হচ্ছে না সেটা দেখতে গিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া এবং ফুল স্ট্রাকচারে চেঞ্জেস আনা হচ্ছে। এবার আমি আপনাদেরকে জানাবো যে চেঞ্জেসটা কি কি হতে পারে। তো আমি মেনলি তিনটে ভাগে এটা বোঝা যাচ্ছে যে 3 রকমভাবে চেঞ্জেস আসতে পারে। এটা কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের সব থেকে বড় চেঞ্জেস আপনারা বলতে পারেন। যেখানে প্রথমে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার রিভিশন, কনভার্টিং every local police station into a highly integrated cyber and forensic operation center. এটা বিরাট বড় চেঞ্জেস। এখানে কি বলা হচ্ছে, এখানে এটাই বলা হচ্ছে দেশের প্রতিটি স্থানীয় থানাকে একটি সমন্বিত সাইবার ফরেন্সিক অপারেশন সেন্টারে রূপান্তরিত করা হবে। অর্থাৎ চারিদিকে দৌড়াতে হবে না। ভাই, এআইয়ের যুগ, টেকনোলজি ইমপ্রুভ হয়েছে, এখন পুলিশ তো নিজের ইউনিফর্মেও বডি ক্যামেরা লাগিয়ে রাখে। তো এই সাইবার বা ফরেন্সিক অপারেশনের জন্য যে ডিলে ফেস করতে হয় সেটাও ফেস করতে হবে না এবং সেখানেও রিফর্ম আনা হচ্ছে, পুরোটাকে কানেক্ট করা হচ্ছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফেসলেস পুলিশ সিস্টেম বা কন্ট্যাক্টলেস পুলিশ। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এখানে এটাই বোঝানো হচ্ছে যে যখন কোনো বড় তদন্ত চলছে বা এসআইটি গঠন হচ্ছে, তখন জানার প্রয়োজন নেই যে সেই তদন্ত কোন পুলিশ অফিসার করছে। ধরুন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হয়তো কোনো তদন্ত চলছে, তো চলতেই পারে, কোনো মন্ত্রীর বিরুদ্ধে চলছে বা কোনো মন্ত্রীর ছেলের বিরুদ্ধে তদন্ত চলছে, তো সেই মামলার ইনভেস্টিগেশন অফিসার কে বা কে কাজটি করছেন সেটা জানারই প্রয়োজন নেই, সেটাকে আননোন রাখা হবে, সেটা জানতেই দেওয়া হবে না। এসআইটি গঠন হচ্ছে, সেই এসআইটির মধ্যে কারা কারা রয়েছে সেটাকে জানতেই দেওয়া হবে না। তাহলে কি হবে, তাহলে যে পলিটিক্যাল প্রেশারটা আসে ইনভেস্টিগেশনের ওপর, সেটা আসার কোনো চান্সেস নেই, তদন্ত হেরফের হবে না। এবং এটা একটা বিরাট বড় চেঞ্জেস যদি আনা হয় এটার মধ্যে, তাহলে একটা বিরাট বড় ব্যাপার হবে। আর আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এবার ধরুন তদন্ত চলছে, তদন্তে হয়তো পলিটিক্যাল কোনো প্রেশারের কারণে হয়তো হেরফের হলো, সেই পুলিশ হয়তো খোঁজ জানিয়ে দিল বা কিছু করলো গণ্ডগোল, তাহলে অ্যাকাউন্টেবিলিটি সরকার নেবে না, দায় পুলিশকেই নিতে হবে। এইটাও নতুন রিফর্ম আনা হচ্ছে যে দায় বা রেসপন্সিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটি কিছু হলেই ভারত সরকার নয়, পুলিশ কেন করেছে এই কাজটি, কেন কি গণ্ডগোল ঘটলো, তার সম্পূর্ণ দায় পুলিশকেই নিতে হবে। এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সেটা হচ্ছে অপারেশনাল অটোনমি। এখানে অপারেশনাল অটোনমি বলতে এটা বলা হচ্ছে যে বাহ্যিক বা রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে
এটা এটা খুব ইম্পর্টেন্ট, যেখানে ইনভেস্টিগেশন আর সাধারণ আইন শৃঙ্খলার রক্ষা, যেটাকে ল অ্যান্ড অর্ডার বলছে, এই দুটো ডিপার্টমেন্টকে আলাদা করা হবে। একই পুলিশের দ্বারা দুটোকে মেনটেন করার তো দরকার নেই। একই পুলিশ ইনভেস্টিগেশনও করছে, ল অ্যান্ড অর্ডারও মেনটেন করছে না। ইনভেস্টিগেশনের জন্য আলাদা পুলিশ কাজ করবেন, ল অ্যান্ড অর্ডার বা নর্মাল সাধারণত আইন শৃঙ্খলা মেনটেন করার জন্য আলাদা পুলিশ কাজ করবে। এইভাবে ভাগ করে দেওয়া হবে। আর কি করা হচ্ছে? আর হচ্ছে যে সিসিটিএনএস প্রকল্প বা এই যে নেট গ্রিড, খুব ভালো করে আপনাদেরকে জানিয়ে রাখি যে অলরেডি দেশ জুড়ে 17,000-এর বেশি থানাকে কেন্দ্রীয় নেটওয়ার্কে যুক্ত করা হয়েছে। মানে 17,000 থানাকে একে অপরের সাথে কানেক্ট করে কেন্দ্রীয় নেটওয়ার্কের সাথে যুক্ত করা হয়েছে, লিঙ্ক করা হয়েছে। ধরুন এই থানাতে কোনো লোকাল থানাতে ক্রাইম হলো, সেই ক্রাইম ধরুন মুম্বাইতে হলো, জয়পুর পাঠাতে যেন টাইম না লাগে। অর্থাৎ একটা থানা আর একটা থানার সাথে কানেক্টেড থাকবে। আজকাল এআইয়ের যুগ, কানেক্ট করতেই হবে। তো এই কানেক্ট থাকলে যে কোনো কাজ, যে কোনো ইনভেস্টিগেশন আরও দ্রুত করা সম্ভব হবে। এবং এখানে এআই টেকনোলজিকে সম্পূর্ণভাবে ইউজ করা হচ্ছে এবং এটাকেই বলা হচ্ছে নেট গ্রিড ও সিসিটিএনএস 2.0, যার মধ্যে দেশের সমস্ত থানা, জেল, পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ডেটাবেসকে এআই চালিত সফটওয়্যারের সাথে যুক্ত করা হবে। পুরো রিফর্ম দেখছেন যে পুলিশের কাজ কি, কিভাবে কাজ করে, ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আলাদা হবে, ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্স আলাদা হবে, এআইকে কাজে লাগিয়ে কাজ দ্রুত করা, সিসিটিভি মেনটেন্যান্স, বিভিন্ন বিষয়ে রিফর্ম আনা হচ্ছে। এবং এখানে আর একটা বিষয় জানিয়ে দিই, পুলিশ তো রোবট তো নয়, তো তার জন্য পুলিশের ওপর যেটা ওয়ার্কিং আওয়ার, সেটাও একটা প্রপার পার্টিকুলার টাইম বেঁধে দেওয়া। এবং দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, তাদের ওপর যে মেন্টাল প্রেশার থাকে, সেখান থেকেও তাদেরকে রিলিফ দেওয়ার ওপরেও সরকার কাজ করছেন। এবার ব্লু প্রিন্টে প্রপারভাবে কি রয়েছে, এক্স্যাক্ট কী কী রিফর্ম করা হচ্ছে, সেটা তো সেই বন্ধ লিফাফার মাধ্যমে সুপ্রিম কোর্টেই জমা দেবে কেন্দ্র সরকার। যতক্ষণ না অর্থমন্ত্রক অ্যালট করে ততক্ষণ আমরা তো জানতে পারছি না। কিন্তু মোটামুটি আমরা আন্দাজ করতে পারছি বিভিন্ন হিয়ারিং শোনার মাধ্যমে এবং সলিসিটর জেনারেলের বেশ কিছু বক্তব্যের মাধ্যমে যে পুলিশের ওপর যে আমব্রেলা স্ট্রাকচারের কথা বলা হচ্ছে, অর্থাৎ একটা ছাতার মধ্যে পুরো স্ট্রাকচারকে আনার যে চিন্তা ভাবনা চলছে, তার মধ্যে এই রিফর্মস হতে পারে। তাহলে এখানে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কি? সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পুলিশকে পলিটিক্যাল প্রেশার থেকে মুক্ত করা, যাতে কোনো রকম নেতা মন্ত্রীর প্রভাব কাজ না করে। কোনো দুর্নীতি করলে, যেমন প্রথম ভিডিওটি আপনারা দেখলেন, অ্যাকাউন্টেবিলিটি পুলিশকে নিতে হবে, সরকার নেবে না, সরকারের কোনো প্রতিনিধিও নেবে না। আর যখন কোয়েশ্চেনটা দুর্নীতি করতে গিয়ে চাকরি বাঁচাও বা দুর্নীতি করতে চলে আসবে, তখন অটোমেটিক চয়েসটা চাকরি বাঁচাওয়ের দিকেই যাবে। তো এই চেঞ্জেসটা প্রয়োজন রয়েছে। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।